দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো রোদের কি তাপ, আর আজকে কিন্তু দুপুর থেকে ব্লগ শুরু করেছি। আজকে সকাল থেকেই না শুনেছিলাম আমাদের এখানে কারেন্ট থাকবে না, তো কারেন্ট না থাকলে তো আমার এদিকে মোবাইল চার্জ শেষ হয়ে যায়, কারণ সারাদিন যদি ভিডিও করি মোবাইলটা অন থাকে তো মোবাইলের চার্জ থাকে না। তো তার জন্য ভাবলাম যেহেতু কারেন্ট থাকবে না তাহলে আর ভিডিও করবো না, আর অন্ধকারের মধ্যে ভিডিও শ্যুট করলে না আমি তো আমার বেশি ঘরের কাজকর্মগুলো দেখাই, তো তার জন্য অন্ধকার হলে ভিডিওর কোয়ালিটিটা মানে বেশি না ভালো আসে না, আর বিশেষ করে চার্জ থাকে না, তাহলে আমার অসুবিধা হয়ে যায়। শেষে একটা যে দরকারি ফোন করব ওইটার পর্যন্ত চার্জ থাকে না, তো তাই জন্য ভাবলাম যে সকাল থেকে ভিডিও করব না, কারেন্ট যেহেতু থাকবে না। ওমা দেখি কারেন্ট তো কাটলোই না, শুধু শুধু ইয়ে করেছে। না হলে কালকে কিন্তু আমাদের এখানে বলে দিয়েছিল যে আজকে কারেন্ট থাকবে না। কি জানি, এটা তো কাটবে ঠিকই, আজকে যেহেতু কাটেনি আরও কালকেও কাটতে পারে বা একদিন দুদিন বাদেও কাটতে পারে। যা গরম, এই গরমে কারেন্ট না থাকলে তো কী হবে যে। তো যাক, এদিকে দেখো আমি কিন্তু সকালে সংসারের কাজকর্ম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে স্নান করে চলে আসলাম। আর এদিকে তো আমি কালকে গিয়েছিলাম বাজারে, ওই যে গ্যাস আনতে গিয়েছিলাম, গ্যাস অফিসে গিয়েছিলাম, তখন তোমার দাদাভাইয়ের দোকানে গিয়েছিলাম। ও আবার আমাকে আসার সময় আম, তারপর আঙ্গুর ফল এগুলো দিয়ে দিয়েছিল, বাঁশকুড়ুল, তারপর বাগের ডুগা দেখলেই তো দেখিয়েছিলাম ব্লগে, এগুলো দিয়েছিল। তো আম আঙ্গুর ফলটাই নিয়ে না আগে ঠাকুরের জন্য আলাদা করে রাখলাম। আমার ঘরে তো যেটাই আনা হয় আগে ঠাকুরের জন্য কিন্তু রাখি, তারপর আমরা খাই। তো ঠাকুরের জন্য আমার আঙ্গুর ফল রেখে আর বাদ বাকি আমটা আঙ্গুর ফলগুলো আমি কিন্তু ওই ঘরে নিয়েছিলাম। তো এদিকে দেখো এখন আবার কারেন্ট চলে গেল, আর এদিকে আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো মানে ওই যে সকাল সকালে আজকে কিন্তু আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, কারণ ওই যে বললাম মানে কারেন্ট থাকবে না, প্লাস আমি মানে ভিডিও করিনি, ভিডিও করলে তো এক্সট্রা কাজ থাকে সারাদিন, তো তাই জন্য না আজকে কিন্তু সংসারের কাজকর্ম আমার সকাল সকাল কমপ্লিট। যাক, একদিকে ভালোই হয়েছে। আর এদিকে দেখো পুজোটা দিয়ে দিতে পারলে যেন একটা বেশ শান্তি লাগে, ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে ঘরের মধ্যে। তো এদিকে পুজো তো দেওয়া হয়ে গেছে, এবারে পুজোর বাসন কুসনগুলোও কিন্তু আমি ধুয়ে এনে এবারে দেখো কাপড় চোপড়গুলো কিন্তু এখন গুছিয়ে রাখছি। সকালবেলায় আজকে কয়েকটা বার কাপড়ও ধুয়েছিলাম। এদিকে উপরে জল তুলেছিলাম, উপরে জল কালকে রাত্রিবেলায় তুলে দিয়েছিলাম, মানে ইয়ের কথা বলছি, গতকালকের কথা। তোমার দাদাভাই বলছিল আমাকে, আমি মানে খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজ বাজ কমপ্লিট করে প্রায় ঘরে আস্তে আস্তে 12টা বাজতে 15, এমনিতে তোমার দাদাভাই বলছে কালকে তো কারেন্ট থাকবে না। তো আমি ভাবছি কি সকালবেলা যদি 9টার দিকে কেটে দিই, তো তার জন্য কী করলাম রাত্রিবেলা 12টার সময় উপরে ট্যাঙ্কির জলটা তুললাম, সকালে উঠে আবার নিচের ট্যাঙ্কিটা ফুল করলাম। একে তো বৃষ্টির সময়, তার উপর আছে কারেন্ট সারাদিন থাকবে না, তো তাই জন্য ভাবলাম যে না জলটা তুলেই রাখি। আর এদিকে কয়েকটা কাপড় চোপড়ও তখন আবার ধুয়ে দিয়েছিলাম। তো সব কিছু কাপড় চোপড়ে শুকিয়ে গেছে। এক তো এটাকে গ্যাস অফিসে পরে গিয়েছিলাম, আর এখন গরমকাল দেখবে যা কিছুই পরো না কেন না ধুলে হয় না, কারণ ঘামে পুরো জামা কাপড়ের জন্য একটা দুর্গন্ধ হয়ে থাকে, তো তার জন্য কিন্তু মানে না ধুলেও ভালো লাগে না, তো তাই জন্য ধুয়ে দিলাম। আর এদিকে ওই যে বেড কাভারটাও চেঞ্জ করেছিলাম, মানে দুদিন যাবতই দেখছি বিছানার মধ্যে না রাত্রিবেলা হলেই একদম পোকা পোকা হয়ে থাকে, কোথায় থেকে যেন ছোটো ছোটো পোকা আসে। তো তাই জন্য ভাবলাম বিছানার সব কিছু তুলে আজকে বিছানাটাকে ভালো করে ঝাড়ি। তো সকালবেলা রান্না শেষ করে না এই ঘরে এসে বিছানা যা ছিল তুষক টুসক সব কিছু নামিয়ে নিয়েছি, নিয়ে পুরো বিছানাকে একদম নিচ টিচ নিয়ে ভালো করে ঝেড়ে তারপর আবারও কিন্তু সব কিছু পাতলাম যেগুলো কোথা থেকে যাচ্ছে। আর এখন গরমকাল, তো এই গরমকালটা আসলেই দেখবে বৃষ্টির দিন, এখন বিছা ছোটো ছোটো জামটা তো অনেকে ছেঙ্গা বলে ওইটাকে, এটা তারপর তোমার কী যেন বলে কেরে, আরও অনেক কিছু ছোটো ছোটো পোকা দেখবে ঘরের মধ্যে, যে মানে এই গরমকালটা আসলে এরকমটা হয়, বৃষ্টির দিনটা আসলে বিশেষ করে। আর সারা বাড়িতে তো বিছা পুরো ভরে গেছে, বাপরে বাপ এত পরিমাণে বিছা হয়, সকালবেলা উঠলেই দেখবে কী পরিমাণে বিছা। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো তো শুকিয়ে গেছে, এবারে কাপড়গুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। এদিকে আবার একটু মিশিংয়েও বসতে হতো, দেখি কখন বসি নাকি এখনই বসবো। আবার তো এদিকে আমার সন্ধ্যার দিকে ক্লাসও আছে। সারাটা দিন আমার যে কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না, জানো তো। আজকে যদিও সকালের দিকে চাপটা কম ছিল, আস্তে ধীরে করে শুয়ে বসে কাটাতে পেরেছি, কিন্তু মানে কি বলবো সময়টা যেন আমার হুট করে চলে যায় সারাটা দিন, একটা ফটোও যেমন আমি সময় পাই না। ওই দুপুরের দিকে একটুখানি সময়, তখনই গিয়ে আমি রেস্ট করি, শুয়ে থাকি বা মোবাইলের কাজ করি, এগুলো কিন্তু করি। তো এদিকে দেখো এবারে বেড কাভার আর আমার ড্রেসগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে এবার আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। এদিকে সিঁদুরটাও পরে নেব। আর চুল তো যে কতদিন আগে তো একবার ছোটো করে নিয়েছি কেটে, কারণ আমার তো চুল তাড়াতাড়ি বড় হয়ে যায়, তবে এবারে যেন অনেক দিনে হয়েছে, অনেক দিন বলতে একটা মাস মনে হয়েছে, চুলটা যেন তাড়াতাড়ি বাড়ছে না, বিশেষ করে সামনের চুলগুলো। ওই যে লেয়ার কেটেছিলাম, আমার তো কুকুরানো চুলে মানে লেয়ারটা বোঝা যায় না, কিন্তু লেয়ার যে কাটলাম না সামনের চুলগুলো ছোটো, আর আমার একটা কোনো কাজ বাজ করতে গেলেই চুলগুলো সামনে এসে থাকে, যা বিরক্ত লাগে।
আমি যতই চুল কাটি না কেন, আমি ওই সামনে দিয়ে যে একদম এসে পড়ে থাকবে ওই রকম কাটি না আমি। আমার একদম ভালো লাগে না, একদম সামনে এসে মুখে চুখে পড়ে থাকে, আর কাজ করতে গেলেও অসুবিধা হয়। শুয়ে বসে তুমি পাখার নিচে সারাক্ষণ বসে থাকো, তখন দেখবে চুল সামনে এসে থাকলে অসুবিধা নেই, কিন্তু যখন কাজ করবে তখন এরকম চুল যদি এসে ঘাড়িটারে পড়ে থাকে, তো গরমের মধ্যে যেন আরও গরমের পরিমাণ মানে বেশি লাগে। তো তাই জন্য না মানে চুলগুলো কেটে যেন লাগছে। পেছনেরটা তো ঠিকঠাক আছে, কিন্তু সামনের চুলগুলো বড়ই হচ্ছে না। চুলে করেছিলাম সেদিন শ্যাম্পু কালকে, তো তার জন্য আরও চুলগুলো যেন ফুলে ফুলে আছে। কার্লি চুল যাদের, তাদের দেখবে এরকম সমস্যাটা হয়। তা আমি তো কী করি, অনেক সময় আমার তো এমনিতে ঘুম আসে না, তেলটা দিতে হয়, আর চুলগুলোকে একটু জব্দ করার জন্য বলতে পারো জব্দ করা হয়, মানে চুলগুলো তো একদম কার্লি হয়ে থাকে, পাখির বাসা হয়ে থাকে, যেই না একটুখানি তেলটা দেবো তো তখন দেখবো আবার চুলগুলো একটু মানে একটু থাকবে, মজে থাকবে। তো যাক, এদিকে এবারে চুলটাকে বেঁধে চলে আসলাম আমি এদিকে রান্না করে। এসেই ওই যে তোমাদের দাদাভাই বলেছিলাম আম নিয়ে এসেছিলো, তো দেখলে তো পুজোতে দিয়েছিলাম, আর কালকেও ঘরে আরেকটা আম কেটেছিলাম। তো এই আমগুলো দিয়ে ভাবছি এখন একটু করব, এই আমের জুস বানাবো। আমের জুস তো আমার আমের দিন আসলে না আমার ঘরে কিন্তু প্রায়ই বানানো হতো আমের জুসটা। এখনও তো আমের মানে সিজনটা আসলো, তো এটা আর আমি বটি দিয়ে ছাড়ালাম না, এটা এমনিতেই কিন্তু নিয়ে নিচ্ছি। ওই যে আমের পিসগুলো পুজোতে দিয়েছিলাম, এখান থেকে আমি খেয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি, আর বাদ বাকি আমটা দিয়ে কিন্তু এখন আমি ওই জুসটা বানিয়ে নেব। তো এই আমটা দিয়ে আমাদের হয়ে যাবে দু গ্লাসের মানে মতো হলেই হবে, 2 গ্লাসের উপরে কিন্তু হয়েছে। তো এদিকে দেখো আম, তারপর একটুখানি লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এটার মধ্যে পাউডার দুধটা দিই, মানে গুঁড়ো দুধটা। তো গুঁড়ো দুধটা এখন আর আমার ঘরে খাওয়া হয় না, আজকে বছর খানিকের উপরে হবে আমার ঘরে। এখন ওই যে চাটা বানালে আমরা লিকুইড দুধটা দিয়ে খাই, তো আমুলের। তো এটা যেহেতু ঘরে আছে এটাই দিয়ে দিয়েছি, আর এদিকে চিনি দিলাম পরিমাণ মতো, আর একটুখানি কিন্তু বিট নুন দিয়েছি। দিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এটা কি করবো বলো তো, এখন আমি খাবো না, এটাকে আমি বানিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। তোমাদের দাদাভাই আসলে ওকেও দেবো, আমিও খাবো, বেশ ভালো লাগে কিন্তু। চিনিটা একটু কম করে দিয়েছি, আর বললাম না গরু দুধ দিয়ে সবসময় করি, জানি না আজকে কীরকম হবে। এটা তো আমি লিকুইড দুধ দিয়ে করছি, জানি না কি মানে কি হবে। তো বেলপানাও আমি আগে যা করতাম, আমি কিন্তু ওই গুঁড়ো দুধ দিয়ে করতাম। তো এই বছর বেলপানা খেয়েছিলাম লিকুইড দুধ দিয়ে। তো এদিকে দেখো এবার আমার তো পেস্ট হয়ে গেছে, এবার আমি এখন এই জগটার মধ্যে নিয়ে রাখছি, আর দেখো কি সুন্দর হয়েছে। তো এটাকে কিন্তু রেখে দেবো এখন ফ্রিজে, পরে কিন্তু আমি খাবো। আর আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি, দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে। মিষ্টিটা একটু কম হয়েছে, তো কম হলেও অসুবিধা হবে না, বেশি মিষ্টি হলে আবার তোমাদের দাদাভাই খেতে চাইবে না, তো তাই জন্য মিষ্টিটা একটু কম করে দিয়েছি। তবে আমার কি মনে হয়েছে বলো তো, ওই গুঁড়ো দুধটা দিয়ে করলে যেন টেস্টটা আরও বেশি হয়। এমনিতেও টেস্ট হয়েছে, তারপরে গুঁড়ো দুধের টেস্টটা যেন বেশ ভালো লাগে খেতে। ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আর কি এবারে বসলাম এখন সেলাইয়ের কাজ নিয়ে। ওই যে সেলাইয়ের যে দিদির কাছে শিখি, ওই দিদি আবার এদিকে কাজ দিয়ে দিয়েছে, যে হাতার মধ্যে যে কুচি দিয়ে বর্ডার লাগিয়ে যে হাতাগুলো হয় এগুলো বানানো। তো দিদি তো আমাকে 2 দিন দেখিয়েছিল, এবার হলো গিয়ে আমার বানানোর পালা। তো এখন এটাই বসে বসে সেলাই করে নিচ্ছি। এটা বলতে পারো মানে দিয়ে দিয়েছে, যেরকম আমরা মাস্টারের বাড়িতে গেলে আমাদের এই মানে হোমওয়ার্ক দিয়ে দেয় এরকম। তো এটাই এখন করে নেব, দেখি তারপর নিয়ে গেলে দিদি আবার কী বলে। তো এটার মধ্যে আরও কাজ আছে, এগুলো কিন্তু আমি এখন করব বসে বসে। এই একটা সাইড তো সেলাই করলাম, আর একটা সাইড দিয়ে কিন্তু আমার করতে লাগবে। আর আমার মেশিনটা না কী যেন হয়েছে, এটা আমি তো অনেক কিছু বুঝতে পারি না, কারণ যেহেতু নতুন সেলাই করি। এই দিদিকে আবার বলতে লাগবে যে মানে এটাকে কী মানে করব। এই সেলাই যখন করি না, ছোটো ছোটো বুটির মতো সেলাইগুলোর মধ্যে উঠে, এটা কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না। আর আজকাল তো ইউটিউব চালালে ইউটিউবে মানে দেখা যায় যে কী মানে হয়েছে বা কীভাবে কী করতে লাগবে, এটা কিন্তু ইউটিউবে কিন্তু পাওয়া যায়। তারপরেও দিদিকে বলবো। আর এমনি তো আমার মেশিনের আছে, ওয়ারেন্টিটা আছে তোমার প্রায় 1-2 বছর মনে হয় ওয়ারেন্টি আছে, যে কোনো কিছু হলে ওদের দোকানে গিয়ে দেখাতে পারবো। তো যাক, এদিকে দেখো এবারে সেলাই করে উঠলাম, অর্ধেক করেছি আর অর্ধেকটা পরে করবো। আর এদিকে সকালে আজকে রান্না করেছিলাম ভাত, তো দেখলে। আর এদিকে হলো গিয়ে খারকুন কচুর পাতার বাটা, হলো তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কিন্তু ঝুল বলতে একটু মাখো করে করেছি। আর এখানে হলো গিয়ে আম দিয়ে টক। এখন গরমের মধ্যে দুপুরের খাবারে যদি একটু আম টক না থাকে মানে ভালো লাগে না, দেখবে একটু টক জাতীয় কোনো জিনিস না থাকলে। তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তবে তোমাদের দাদাভাই একটু জেলি চাটনিটা বেশ পছন্দ করে। তো এদিকে দেখো এবার পিঁপড়ে উঠেছিল, পিঁপড়ের গায়ে কেরোসিন দিয়ে দিলাম। এই পিঁপড়েগুলো গায়ে কামড় দিলে না যা পরিমাণে চুলকায়। তারপর আর কী করবো, এখন আমি শুয়ে রইলাম। তো তোমাদের দাদাভাই আসলে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়াটা করব। এই হলো গিয়ে আমার সারাদিনের রেস্টের টাইম। তারপর থেকে কিন্তু আমি আর রেস্ট করি না। দুপুরে আমার ঘুম আসুক বা না আসুক, আমার একটু শুতে লাগবে। আর গরম তো বিছানার মধ্যে শোয়া যায় না। তারপর আর কি, যে ঘড়িতে 4:15 এমনিতে তোমাদের দাদাভাই চলে আসলো। আসার পর এই যে দেখো দুজনের জন্য নিয়ে নিলাম। এদিকে কিন্তু বরফ দিয়ে দিয়েছি, বরফের পিস দিয়ে দিলাম, দিয়ে এবারে এই যে দুজনের জন্য 2 গ্লাস সাজিয়ে নিয়েছি। মানে এরকম দেখবে গরমের দিনে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তারপর আর কি দুজনে এই ম্যাঙ্গো জুস খেলাম।
তারপর খেয়ে এই যে দেখো এখন থালাটা নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়াটা করব। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। আর ওই যে এই ম্যাঙ্গো জুসও অনেকে বলতে পারো বা ম্যাঙ্গো শেকও বলতে পারো, মানে বেশ কিন্তু ভালো লাগে। এরকম দেখবে ঘরে আমটাম নিয়ে আসলে না এরকম বানিয়ে খেলে দেখবে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে এবারে বিকেলের কাজ শুরু করে দিয়েছি। আর বড় মশাই চলে গেলো বাজারে, মানে দোকানে চলে গেল। আর আমি এদিকে এই যে দেখো বিছানায় ওই যে বালিশগুলো নিচে নিয়ে শুয়েছিলাম, তো বালিশগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি, বিছানাটাকে ঝাড়া দিয়ে তারপর এই যে দেখো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আমার যে শরীরের মধ্যে কী অলসতা কাজ করে, না খেলে যেন শরীরটা তো পরিশ্রম হয় না। আর যে আমি খেয়ে নেব না তখন দেখবে শরীরের মধ্যে মনে হয় কী যে পরিশ্রম করে নিয়েছি, খেয়েছি না কী যেন মনে হয় কত বড় আমি কাজ যেন করেছি। তো তার জন্য শরীরটা এত পরিমাণে পরিশ্রান্ত হয়ে থাকে তখন আর খেয়ে উঠে আর ইচ্ছে হয় না যে বাসনগুলো ধুয়ে রাখি। তো একটুখানি শুয়ে বসে তারপর গিয়ে শুই না, এমনিতে একটু বসে টসে তারপর গিয়ে এসে কিন্তু আমি রান্নাঘরের বাসনগুলো ধুয়ে রাখি। তো এদিকে দেখো এবারে বাসনগুলো ধুয়ে রাখছি। আর ওই যে বললাম তোমাদের দাদাভাই তো চলে গেলো দোকানে, কোনো সময় তো দুপুরে আসে, আবার কোনো সময় আবার আসে না, ওই আমি মানে নিয়ে যেতে লাগে আমার ভাত। তো এটা হলো গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, সব সময় যে আমার যেতে হয় তা কিন্তু না। আর জানো তো আজকে অনেক দিন যাবত হয়ে গেল আমি বাড়িতেও যাচ্ছি না, খুব ইচ্ছে হচ্ছে বাড়ির কথা, মা বাবুর কথাও মনে হচ্ছে। প্রত্যেক দিন তো কথা হচ্ছে কিন্তু যেতে তো আর পারছি না বলো। এমনিতে চৈত্র মাসে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শারীরিক সমস্যার জন্য মানে শরীরের অসুস্থতার জন্য আমি কিন্তু বাবার বাড়িতে যেতে পারিনি। আমার বোন এসে কিন্তু ঘুরেছিল, তো এখন খুব যাওয়ার ইচ্ছে হচ্ছে। তো দেখি বৈশাখ মাসটা যাক তারপর যেতে পারি কি না। আগে থেকে না কোনো কিছু আমি আশা করে রাখি না, আমার আশার মধ্যে যেন বাসা মানে বেঁধে যায়, মানে আশা করে রাখি তারপর দেখবো একটা না একটা অসুবিধা হয়ে যায় আর আমি যেতেই পারি না। এরকম আমার দেখছি এখন এরকম হয়, মানে আগে থেকে যে একটা প্ল্যান করে রাখবো না যাবো কোনো মানে যেন হয় না। তো যাক এদিকে দেখো এবারে ওই যে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আর কি বলো তো মেয়েদের নিজের যখন সংসার হয়ে যায় না তখন দেখবি ইচ্ছে হলেও তখন আর গিয়ে বাড়িতে যে ইচ্ছে মতো আমি 15 দিন বা 1 সপ্তাহ থেকে আসবো ওই রকমটা কিন্তু হয় না। মেয়েদের যখন প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, যার যখন সংসার হয়ে যায় বিয়ের পর দেখবে ইচ্ছে হলো মা বাবার কাছে গিয়ে তখন কিন্তু অতদিন থাকা যায় না। আর এদিকে দেখো ও কি সুন্দর খেলাধুলা করছে, আর আমি যেহেতু ভিডিওটা অন করলাম ওর সাথে সাথেই এসে কিন্তু এরকমটা করছে। আর এদিকে দেখো গাছের মধ্যে এত পরিমাণে পোকা হয়েছে, মিলিবাগ যে সাদা সাদা পোকাগুলো এগুলো কিন্তু না, মানে এই পোকাগুলো হলো আম গাছে যে আম পাকার যে পোকাগুলো হয়, আম পাকার সময় দেখবে একটা পোকা কী শব্দ করে কীভাবে ডাক দেবে, এই ছোটো ছোটো আমের ভিতরে যে পোকাগুলো হয় এই পোকাগুলো গাছের মানে মাথার যে পাতাগুলো না এগুলোকে খেয়ে পুরো একদম গাছ যেন শুকিয়ে ফেলছে। প্রত্যেকটা গাছে এরকম কলি টলি সমেত গাছের মানে আগার যে পাতাগুলো হয় এগুলোকে মানে সবগুলো গাছের মধ্যে ধরেছে। তাহলে বুঝো এরকম কীরকম লাগে যেন পাতাটা মানে রসটাকে গাছের পুরো মানে শুষে নিচ্ছে এরকম। আমি কোনো দিনও এরকম গাছের মধ্যে আমের পোকা হতে দেখিনি, কোনো দিনও অন্য পোকা হয়েছে কিন্তু আমের পোকা হতে গাছের মধ্যে দেখিনি। তো তাই জন্য গাছের মধ্যে ওষুধটা স্প্রে করে দিচ্ছি, কারণ এগুলো তো গাছে ওই পোকা টোকা যাতে না ধরে তার জন্য ওষুধটা দেওয়া। তো দেখি এগুলো দিয়ে মানে কাজ হয় কি না, কাজ হলে তো ভালোই। তো সব গাছের মধ্যেই কিন্তু আমি এখন পোকার স্প্রেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর দেখো ঘরে এসে এবারে চুলের মধ্যে একটু হালকা সিরাম দিয়ে নেব, না হলে চুলটাকে নিয়ে যেন আমি আর পারছি না, এই যে এদিকে পড়ছে এই এক সমস্যা হচ্ছে। আর এই ক্লিপটা দেখো সেদিন দোকানে যে গিয়েছিলাম তখন কিন্তু এই ক্লিপটা এনেছিলাম, এই ক্লিপটা আমার আগেও ছিল। তো আগেরটা না ওই ক্লিপের যে দাঁতগুলো হয় ওগুলো ভেঙে গেল, তো এখন চুলে বাঁধতে গেলে আমার অসুবিধা হয়, তাই জন্য আবার তোমার দাদাভাই কিন্তু এটা দিয়ে দিয়েছে, মানে সেম একই রকমের ক্লিপ, মানে কালারটা শুধু চেঞ্জ অতটুকুই। তো এদিকে দেখো এবারে চুলে একটুখানি সিরাম দিয়ে দিলাম, দিয়ে এবারে চুলটা তো বেঁধে নিলাম। আর জানো তো আমার না বিছা দেখলেই চুলকানো শুরু হয়ে যায়, আর শরীরে লাগবে কি, তার উপরও আমার শরীরটা যেন শুধু চুলকাচ্ছে, মনে হচ্ছে যেন শরীরের মধ্যে বিছা লেগেছে এরকম মনে হয়েছে। তো এদিকে পর্দাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো এবারে ড্রেসিং টেবিলটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা এখন মুছতাম না, যে চুলটা বাঁধতে আসলাম তো দেখছি ড্রেসিং টেবিলটার মধ্যে ধুলো পড়ে আছে। তো তাই জন্য ভাবলাম যে না চোখের সামনে যেহেতু এটা পড়েছে কাজটা করেই নিই, কারণ কাজ ফেলে রেখে তো লাভ নেই, কাজ ফেলে রেখে দেখবে ওই একটা না একটা কাজ এরকম জমে অনেকগুলো কাজ হয়ে থাকে। তো যাক এই কাজটা এখনই করে রাখি। তো এদিকে ড্রেসিং টেবিলে সব কিছু নামিয়ে ড্রেসিং টেবিলের উপরে দেখো এই যে এটা এখন পেতে নিলাম, আর ঝুড়ি টুড়ি এগুলো কিন্তু এখন রেখে দেবো। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। এখন চুলে একটা হেয়ারব্যান্ড দিয়েছি, আগেও আমি মানে হেয়ারব্যান্ড দিয়ে পরতাম, আমার হেয়ারব্যান্ড পরতে খুব ভালো লাগে, ও যে সামনের চুলগুলো চলে আসে তাই কিন্তু হেয়ারব্যান্ডটা আমি পরে রেখেছি। তো যাক চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নেই, বিকেলের ঘর ঝাড় দেওয়া, তারপর যাব কিন্তু আমি ছাদে, আমার ভিডিও আপলোড করতে লাগবে। এই মাঝখানে আবার কিন্তু আমি ভিডিওর কাজও করে নিয়েছি, তো এবারে যাব কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে। তো ঘর তো এদিকে ঝাড় দিয়ে নিয়েছি, এবারে গিয়ে বাইরেটা ঝাড় দেবো। আর এখন গরমকালে না প্রত্যেক দিন ঘর না মুছলে যেন ভালো লাগে না,
যেরকম আজকে আমার ঘর মোছা হয়নি, তো দেখি যদি পারি পরে তো দেবো। এখন যদি আমি মানে ইয়ে না করি, মানে ছাদে না যাই, তাহলে আমার হবে না। কারণ আগে তো আমার সেলাইয়ের কাজ ছিল না, তো সন্ধ্যার দিকে আমি ছাদে যেতাম, বিকেলের দিকে আমি বেশ অনেক কাজ করতে পারতাম। কিন্তু এখন তো আমার বিকালে মোবাইলের কাজটা করে রাখতে লাগে, যেহেতু সন্ধ্যার দিকে আমার এই মানে সেলাইয়ের কাজ থাকে। ওখান থেকে আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়, কোনো কোনো দিন 8টা সাড়ে 7টা বা 8টা 15 এরকম বেজে যায়। এটা মানে ঠিকঠাক নেই। তো তার জন্য কী করি বলো তো, ওই যে রাতের দিকে তো আর ইয়ে করতে পারি না, বাড়িতে এসে মোবাইলে ট্যাগ লাগানো, থাম্বনেল বানানো, টাইটেল লেখা, এইগুলো করতে করতে কতটা সময় যায়, তারপর রান্নাবান্নার ইয়ে থাকে। তো যাক, এদিকে আমি ঘরদোর ঝাড় দিয়ে ছাদ থেকে কিন্তু ভিডিও আপলোড করে চলেও আসলাম। আজকে নেটের ইয়েটা খুব ভালো ছিল। তারপর আর কি এদিকে সন্ধ্যা পুজো দিয়ে ঘড়িতে বাজে 6টা 25, আজকে অনেকটা লেট হয়ে গেল। এখন সন্ধ্যা পুজো দিতে দিতেই না অনেকটা সময় লেগে যায়, জানো তো, সন্ধ্যাটা যেহেতু একটু লেট করে হয়। আর এদিকে ওই যে দেখো আয়নাতে দেখা যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে এবারে কিন্তু রেডি হয়ে গেলাম। তারপর দিদিদের বাড়িতে এসে প্রায় তো আমি ঘন্টাখানিকের উপরে ক্লাস করে নিয়েছি। এদিকে দেখো এখন চলে গেল কারেন্ট। তবে এখন আমার ছুটিরও কথা, মানে এখন আমার ক্লাসও শেষ এদিকে। তো এদিকে দেখো এবার ব্লাউজটা এখানে আমি বসে বসে কাটিং করেছি। এটা কিন্তু আমার ব্লাউজ না, এটা দিদিরই, মানে আরেকজন ইয়ে করতে দিয়েছে। তো এখন তো আমি একটু একটু শিখেছি, তো এটাই দিদি দিয়েছে আমাকে বসে বসে কাটার জন্য। তো এটা কাটিং কুটিং করে দিলাম, তো দিদি তো পরে এগুলোকে সেলাই করবে। আর এদিকে দেখো এবার আমি এখন কিন্তু বাড়ি চলে যাব। কারেন্ট নেই বললাম তোমাদেরকে, আর পিনেরিটাকে এখন উপরে রাখবো। এই যে তারপর আর কি বাড়িতে এসে মোবাইলের কাজকর্ম করলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। আর অনেকক্ষণ যাবৎ মার সাথে বাবুর সাথে কথা বললাম, সবার সাথে। তো এই করে করে আর কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। এখন আসলাম রান্না করতে। তো ভাত এদিকে নামানো হয়ে গেছে, আর দুপুরের তরকারি আছে, মাছের তরকারি আছে, আর টক আছে। তো টক তো তোমাদের দাদাভাই আবার খেতে চাইবে না, আমি খাবো। তো তার জন্য আবার কিন্তু পটল 4টা মানে ভাজি করে নিচ্ছি, না হলে শুধু মাছের ঝোল দিয়ে তো আর খেতে পারবে না। তাই জন্য কিন্তু পটলটা এখন আমি মানে কাটছি, যে পটলটা ভাজি করে নেব। তো এদিকে দেখো এই চপিং বোর্ডের মধ্যে কাটছি, এখন বটিটা নিলাম না, যে না এখানে ইয়ে করতে পারবো। আর তখন যাবত কিন্তু আমি মোবাইল দেখছিলাম আর ইয়ে করছি। আমি যখন রান্না করতে আসি না, তখন দেখবে মোবাইল দেখি বা মোবাইলে গান শুনি, তারপর গিয়ে করি। তো ভিডিও শ্যুট করতে গেলে তো তখন আমার মোবাইলটা ইয়ে করতে লাগে, যেহেতু একটা মোবাইল দিয়ে আমি ইয়ে করি। তো যাক, এদিকে দেখো এবারে পটলের গায়ে আমি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। তারপর আর কি পটলটা ভাজি বসিয়ে দিয়েছি। আর তেলটা দেখো একটু বেশিই পড়ে গেছে। তো যাক, কিছু হবে না, পটল ভাজির মধ্যে তার তেল লেগে থাকবে না, এগুলোকে একটু ইয়ে করে তুলে নিলেই হবে। আমার হাতে না তেল বেশিই পড়েছে। তেল নিয়ে যে আমি কত বকাঝকা খাই, তারপরেও দেখবে তেল নিয়ে। আর তেল খাওয়াও তো ভালো না বলো, তারপরেও দেখো তেলটা বেশি পড়ে গেছে। তো যাক, এটা তো আর বেগুন টেগুন না, বেগুন হলে দেখবে বেগুনের গায়ে থেকে কিন্তু তেল আর ইয়ে করতে চায় না, পুরো বেগুন কিন্তু তেল খেয়ে নেই। আর পটলটা হলে দেখবে কোনো অসুবিধা নেই। তারপরে দিকে কালকে দেখো ওই যে গিয়েছিলাম গ্যাসের এখানে, তো তোমাদের দাদাভাই আসার সময় বাগের ডোকাটা দিয়ে দিয়েছিল। তো এটা এখন এই পাতাগুলো থেকে না এই ইয়েগুলো কিন্তু খুলে নেব। এটা এরকম একটা পাতা দিয়ে মোড়ানো থাকে। তো এগুলো ভেবে থাকলে কী হয় বলো তো, তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয় না। আর যদি খোলা থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এগুলো যেহেতু আমি কালকে করে নেব, তাই জন্য ভাবলাম এগুলোকে একটু কাটাকুটি করে ঠিকঠাক করে রাখি। আর অনেকটা বালিও আছে, ভালো করে আবার ধুতেও লাগবে। অনেক জঙ্গলে দেখবে এগুলো কিন্তু এমনিতে উঠে যায়। তো আমি কোনো দিন আমার বাপের বাড়িতেও দেখিনি এই গাছগুলো, বা এখানে এসে তো পাবোই না, শ্বশুর বাড়িতে সেগুলো দেখবো আর কোথায়। সামান্য কচুর ডুয়া ইচ্ছা করলেই কচু পাতা দিয়ে যে একটু ইয়ে খাবো বা কচুর ডুকা খাবো, ওগুলোই খেতে পারি না বাজার থেকে কিনে না আনলে। আর এগুলো তো দেখবো দূরের কথা। তো আমার বাপের বাড়িতেও কিন্তু এগুলো দেখিনি, অনেক জঙ্গলে নাকি এগুলো উঠে থাকে। তো দেখো এগুলো তো আদিবাসীরা বিক্রি করতে নিয়ে আসে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। আমি তো এরকম লম্বাভাবে কিন্তু বড়াগুলো ভাজি, বেশ ভালো লাগে খেতে। আমার বাপের বাড়িতে এগুলো খুব খাওয়া হয়। ডুগাটাও মা খুব সুন্দর করে রান্না করতো, কাঁঠালের বিষ টিস দিয়ে, শুটকি মাছ দিয়ে। আমার বিয়ের পর তারপর আর মানে এগুলো খেতে পারিনি, মানে খাওয়া হয়নি। এখানে তো ওরা জানতোই না এই ডুকাগুলো যে খাওয়া যায় আমার শ্বশুরবাড়িতে। আমি একদিন নিয়েছিলাম রান্না করতে, আমার হাতের এত পরিমাণে চুলকানো, শেষে ফেলেই দিয়েছি। আর আমি বলছি কি যে না আমি পারবোই না। তো আমার বোন মাঝে মধ্যে নাকি রান্না করে, তবে মায়ের হাতের যে টেস্টটা ওইটা নাকি আসে না। আর আমি তো রান্না করতে পারিই না এই যে বাগের ডুকাটা। তো যাক, পাতাটাকে ভালো করে ধুয়ে টুয়ে এবারে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে চপিং বোর্ডটাও ধুয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দেবো। আর এদিকে দেখো চপিং বোর্ডের মধ্যে তো সবসময় কাটি না, আমি অনেক সময় পেঁয়াজ টিয়াজ যদি 1-2টা কাটি, এমনিতে কিন্তু আমি কেটে নিই। তো মাঝে মধ্যে আবার বেশি ইয়ে হলে তখন কিন্তু আমি চপিং বোর্ডটা নিই। তো এদিকে দেখো এবার চপিং বোর্ডটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কাঠ তো, তাই জন্য বেশি ধুলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, আসার সময় এখানে দেখো নিয়ে আসলো বিস্কিট, ওই যে ককটিস বিস্কিটটা। সেদিন চা খাওয়ার সময় আমি বলছিলাম যে ককটিস বিস্কিট আবার নিয়ে আসার জন্য, ওইগুলো খেতে আমার ইচ্ছে হচ্ছে, তাই জন্য দেখো ওই যে নিয়ে আসলো। আর এদিকে নিয়ে আসলো পেঁয়াজ, তারপর রসুন, এদিকে ঝিঙে, কালকে আবার কিছুটা বাঁশকুড়ো আছে, বাঁশকুড়ো ঝিঙে দিয়ে শুটকি মাছ দিয়ে কালকে রান্না করব। তো এখানে এগুলো নিয়ে আসলো। আর নিয়ে আসলো ডিম। তো ডিমগুলোকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখবো। এই যে দেখো রসুন, পেঁয়াজ আর ঝিঙে। তো
এগুলোকে এবারে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ওই যে বললাম বিস্কুটটাও এখন কৌটোর মধ্যে রাখবো, আর চালের ড্রামে রাখবো না, কারণ বিস্কিটের কৌটো আমার কিন্তু খালি। আজকে বিস্কিটটা শেষ হয়েছে সকালবেলায়, তো তাই জন্য ভাবলাম যে না, আলাদা করে আর করে লাভ নেই, এই বিস্কিটটা বরং আমি কৌটোর মধ্যে ঢেলেই নিই, তাহলে একটা কাজও কমে থাকলো। সকালবেলায় উঠে আবার চা খেতে গেলে আবার বিস্কুট কৌটোর মধ্যে ঢেলে তারপর খাওয়া, তো এগুলো করতে লাগবে না। তো এদিকে দেখো এই যে বিস্কিটটা তো কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এবারে বিস্কিটটাকে জায়গা মতো নিয়ে রেখে তারপর ওই যে ডিমগুলোও কিন্তু আমি রাখবো। তো এখন তো গরমকাল, তার জন্য আমার ঘরে কিন্তু বেশি ডিমটা খাওয়া হয় না। শীতকালে যদিও একটা ডিম খাওয়া হয়, ডিম অমলেট দিয়ে ডাল দিয়ে দেখবে খাওয়া হয়, ডিম সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়ে খাওয়া হয়, কিন্তু গরমকালে দেখবে সিদ্ধ ভাত নিরামিষ চচ্চড়ি ওগুলোর জন্য ভালো লাগে না খেতে। তো হয়েছে মানে ডিমটা গরম তো নষ্ট হয়ে যায়, শীতকালেই ডিম এনে আমার ঘরে নষ্ট হয়েছে কতগুলো। আমি তোমার দাদাকে বলেছিলাম ডিম রাখার একটা বক্স অর্ডার করেছি, প্রায় 30খানার মতো ডিম এটার মধ্যে ধরবে নিয়ে আসার জন্য, তো ও তো এনেছিল। তারপর কতগুলো ডিম নষ্ট হয়েছে, কারণ আমার ঘরে ডিম খাওয়া হয় ঠিক আছে, কিন্তু অতটাও কিন্তু খাওয়া হয় না। তো এদিকে দেখো এবারে ডিমগুলো একটা একটা করে এই এটার মধ্যে রাখছি। আর কি হয়েছে বলো তো, একটা ডিম না ফেটে গেছে, এটা মনে হয় আনার সময় কোনোভাবে ফেটে গেলো, তো ওইটাকে আমার কালকেই মানে অমলেট করে নিতে লাগবে। তো চলো এবারে ডিমটাকে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখি। এখন আর ডিম রাখার বক্সে আর রাখলাম না, আলাদা করে তো আমার একটা বক্স আছে ডিম রাখার, এটার মধ্যে আর রাখলাম না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। কালকে আবারও নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।